দিয়া গিয়ার চেঞ্জ করে তারপর গাড়ি স্লো করতে পারে আর ড্রাইভ করে ক্লাস পেরে চাপিয়া এখন যাবো কয়টা কাজ করে তারপরে গাড়ি করতে লাইক রানিংয়ের সময় পরে রানিংয়ের সময় তারপরে ক্লাস করে রাস্তাটা থেকে স্টার্ট করে চেক করা সর্বনিম্ন গাড়ির গতি কত? গাড়ির গতি সর্বনিম্ন গাড়ির গতি কত? সর্বোচ্চ গাড়ির গতি কত? ট্রাফিক কারে হয়? ট্রাফিক গাড়ি চালানোর সময় মানে যেটা চলন্ত অবস্থায় যে গাড়ি চলন্ত অবস্থায় যে भैया ट्रैफिक क्या हुआ है? गाड़ी সর্বনিম্ন গতি সর্বোচ্চ গাড়ি ইঞ্জিন লিটার কয়টা কাটলো? ড্যাশবোর্ড বুঝাইছিলাম না গাড়ি ইঞ্জিন লিটার কয়টা ইঞ্জিন লিটার কয়টা কাটলো গাড়ি? যারা প্রথম ক্লাস শুনেন বুঝবা একটু পরে স্পিড বাড়াই আগে যারা ফার্স্ট ক্লাস করছে তারা একটু জিগাই লাইক মনে আছে আপনি যে গাড়ি ড্যাশবোর্ড দেখছেন না ড্যাশবোর্ড কই দেখে ড্যাশবোর্ড কই দেখে গাড়ির সামনে ড্যাশবোর্ড দ্বারা কিতা কিতা সিগন্যাল দেখা করে কয়টা সিগন্যাল দেখা স্পিড মিটার ওই যে টেম্পারেচার এটার নাম হচ্ছে হিট মিটার গাড়ি ইঞ্জিন হিট হয়ে কয়টা কারণে ধরে আপনার গাড়ি চালাই না গাড়ি যদি ইঞ্জিন হিট হয়ে যায় আর আপনি যদি না বুঝেন কি তো হইব গাড়িতে আগুন ধরে আপনি সেটা সাইডে আপনার গাড়িতে আগুন ধরতো হ্যাঁ এটা ফোকাসের কয়টা কারণে ইঞ্জিন হিট হয় আমি কিন্তু কারণ কইয়া দিচ্ছিলাম আবার পার্টস দিয়েও দেখাই দিচ্ছিলাম কোন কারণে ইঞ্জিন হিট হইব আপনি কিলা বুঝবা এটা কইয়া দিচ্ছিলাম নাম মনে না থাকলে
তো আপনার গাড়ি বুয়াত আছে গাড়ি যখন একজন চালক বুয়াত থাকে মহিলা না পুরুষ এটা ম্যাটার করে না এরকম আপনি যখন গাড়ি বুয়াত আছেন আপনি যদি কোন গাড়ির এখন কোনো দুর্ঘটনা হইও না যখন পুরুষ বুয়াত থাকবো তখন দুর্ঘটনা হইব কিলা হিসাব হইব না গাড়ির সাথে হ্যাঁ তাহলে আপনি মিটার দ্বারা কিলা বুঝবা যে আপনার গাড়ি কোন সময় কোন ইয়েটা দেন সিগনাল দেন বা কোন সিগনালে কিতা বুঝবা নাম কি তাই এখানে ওই যে পেন্সিলের ওটা নাম এখানে নাম কি না গাড়ির যে পেনটা থাকে এটার নাম কি না এটার নাম কি না কয়টা কারণে ইঞ্জিন হিট হয় একটা কারণ আর কিটা ফ্যান বলতে কি থাকে নাম তো আছে নামও তো বলছে রেডিওটার ফ্যান এটার নাম হলো কিটা রেডিওটার ফ্যান ধরনের সব বলো নাই रेडिएटर पानी सूखे हुए रेडिएटर बेलता पेड़ ये कहते हैं सीधा ইঞ্জিন বেল স্টিক প্রশ্ন করে এটা নাম হচ্ছে প্রশ্ন করে নাম তো হইছে এর নাম ইঞ্জিন বেল বেল সিডি তারপরে रेडिएटर খোলা মানে যেমন পাকা সাপ্লাই পানি পাম্প শিওর আপনার কাছে ট্রাফিক সাইন কত প্রকার থাকে না গাড়ি ট্রাফিক সাইন ওখানে পড়ে রোড সাইন ওখানে পড়ে মান্না ভাইয়ের একটা চেয়ার ব্যবস্থা করি রোড সাইন ট্রাফিক সাইন এক শব্দ আর রোড সাইন যেটা সেম এক শব্দ আলাদা আলাদা রোড সাইন কয় প্রকার থাকে কয় প্রকার থাকে আপনার মহিলা গাড়িটা সাবজেক্ট আপনার বা সাবজেক্ট traffic sign কত traffic sign পাঁচটা sign traffic sign হচ্ছে লাইট এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে রেড কালার রেড ইয়েলো হ্যাঁ রেড গ্রিন লালটা দিয়ে কিটা উঠায় আমি সামনে ওপেনটা বলতে এক ওপেনটা বলতে আর হলুদ দিয়া স্টার্ট হবে মানে হলুদ দিয়া হলুদ দিয়া কিটা উঠায় সামনে একটু পরে হচ্ছে रोड साइड स्टोरेज आप हो जाए रोड साइड যেগুলো বাধ্যতামূলক করতে হবে এটা শিখাইছে আমি জানি না আমি এটা শিখাইছি না যেটা বলছেন সেটা হচ্ছে বাধ্যতামূলক অনেকে করতে হবে আছে বাধ্যতামূলক আবাচক রোড সাইড পুরো প্রকারটা রোড সাইড প্রকারটা কি প্রকার
বাধ্যতামূলক 100 টাকা। ট্রাফিক সাইন থাকে 3টা, লাল, হলুদ, সবুজ। দুটা কিটা এক শব্দ না আলাদা আলাদা শব্দ? কাজ কিটা সেম। আপনি বাংলাদেশের রোড সাইন না মানলে কি তো কিচ্ছুই করি কিচ্ছুই বাইরে গেটে না মানলে আমি কইছিলাম কোন কান্ট্রি কত পয়েন্ট থাকে আর এফেক্টটা কই গিয়া আপনি ইউরোপ কইলে কয় পয়েন্ট থাকে 10 পয়েন্ট এফেক্টটা কই পড়ে গিয়া ড্রাইভিং লাইসেন্স আমরা তো বাংলাদেশের মানুষ মারিলেও কোনো সমস্যা নেই আমার ড্রাইভিং লাইসেন্সটা ব্যান্ড হইব না সরকার আমার ড্রাইভিং লাইসেন্স দিব কি নেই আপনি যদি বাইরে কান্ট্রি পয়েন্ট ভুল করতে করতে যদি 10 পয়েন্ট করে লাই তাহলে এটা আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে তাহলে ব্যান করে নেই আপনি চাইলেও করে ড্রাইভিং লাইসেন্স বানাতে পারেন কারণ আপনি সত্যজন না রোড যে সাইনগুলো আছে এগুলোর প্রতি আপনার কিনা নাই ফোকাস নাই জানা নাই জানা না আপনি কিনা করছেন ভুল করতে করতে 10 পয়েন্ট খাই দিয়েছেন মানে 10টা পয়েন্ট খাট হয়ে গেছে আর কোনো চালকর যদি বাইরে কান্ট্রি 10 পয়েন্ট খাট হয়ে যায় চালকর ড্রাইভিং লাইসেন্স ব্যান্ড হয়ে যায় আর একবার যদি যে কান্ট্রিতে আপনি থাকবা এই কান্ট্রির যদি ড্রাইভিং লাইসেন্স ব্যান্ড হয়ে যায় সেটা আপনার আবার গাড়ি চালাইব না কোনো অবস্থায় গাড়ি চালাইতে হবে ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ি চালাইতে হবে প্রথম হিসাব আসলো আমরা গাড়ি চালানির নিয়ম কিটা গাড়ি চালানির নিয়ম কিটা আপনি গাড়ি উঠলেও গাড়ি চালাই লইব না গাড়ি চালানোর নিয়ম আছে যেমন আমরা যখন ড্রাইভিং স্কুলে ভর্তি হইবার আগে মনে হচ্ছে আমার কাছে 2টা ফ্যান বন্ধ করছে একটা চালানো ড্রাইভিং ভর্তি হইবার সময় কিনা মনে হচ্ছে আমাদের কিন্তু এগুলো কোনো ব্যাপার না গাড়ি চালানো আমাদের কোনো ব্যাপার নেই কিন্তু আমরা যখন ড্রাইভিং শুরু করছি তখন মনে হয়েছে এটা খুব একটা টিপিক্যাল বিষয় ঠিক আছে না এটা কিতা করতে হইব চর্চা না করলে এটা ঠিক হইব বাংলাদেশও হিসাব করলে বাংলাদেশও নিয়ম না মানলে হয় তবে আপনি যদি দক্ষ নিরাপদ ড্রাইভার হইতে হয় তাহলে আপনার নিয়ম আর ডিসিপ্লিন যেগুলো আছে ওগুলা মানিয়ে আপনার গাড়ি চালাবেন ঠিক আছে না আপনি যদি বাংলাদেশের নিয়ম মানুন না কেউ আপনার কিচ্ছু করতে পারে হ্যাঁ কিন্তু আপনি যদি বাইরে গাড়ির নিয়ম না মানিয়ে গাড়ি চালায় তাহলে কিন্তু পাইনি বিশ্বের যে কোনো কান্ট্রি ট্রাফিক সাইনগুলো সব সমান থাকে বিশ্বের যে কোনো কান্ট্রি ট্রাফিক সাইনগুলো কিনা সমান থাকে খালি ওই যে আমরা বাংলায় কথা বলি আর তারা আরবিতে কথা হয় ইংলিশে কথা হয় ওই হিসাবটা খালি ওখানে থাকে চেঞ্জটা আর কোনো জায়গাটা ওখানে হিসাব করতে ট্রাফিক সাইন কত প্রকার থাকে আবার একটা বই দিও ট্রাফিক সাইন কত প্রকার থাকে ট্রাফিক আমার কথাটা বুঝতে পারবো ট্রাফিক সাইন আর একটা সাইন আছে রোড সাইন রোড সাইনগুলো কই থাকে রোড সাইনগুলো থাকে রোডও বিভিন্ন নির্দেশনা যেগুলা সাইন এগুলা কিনা হয় রোড সাইন ট্রাফিক সাইন থাকে ওই সাইনবোর্ডও বিভিন্ন পয়েন্টও সাইনবোর্ডও না বিভিন্ন পয়েন্টও ট্রাফিক সাইন থাকে হ্যাঁ সিরিয়াস শহর কোনো জায়গার ট্রাফিক সাইন নাই হ্যাঁ কিন্তু আপনি যদি ঢাকা যান পাইবা আপনার বাইরে কান্ট্রি যদি আপনি বাসার থেকে বাইরে তাহলে ট্রাফিক সাইন হ্যাঁ ট্রাফিক সাইনের 3টা বাতি থাকে 3টা বাতি থাকে যেমন ওরকম 3টা বাতি থাকে হ্যাঁ ছোট জিনিস থাকে হ্যাঁ তারপরে ট্রাফিক সাইনের 3টা বাতি থাকে 3টা বাতির কাজ কিন্তু আলাদা আলাদা একটা কাজ থাকে সর্বপ্রথম যে সাইনটা থাকে এটা হয় লাল লাল যে বাতিটা জ্বলে এটা কিনা হয় নির্দেশনা প্রয়োগ করে যে স্টপ স্টপ লাল মানে কিনা স্টপ কোন অবস্থায় সামনের দিকে অগ্রসর হওয়া যাইতো নাই 2 নম্বর হচ্ছে হলুদ হলুদ যে বাতিটা থাকে এটা কাজটা কিনা বাংলাদেশও এক সিস্টেম বাইরে গেলে কি আরেক সিস্টেম বাংলাদেশের সিস্টেম হচ্ছে প্রস্তুতি লওয়া বাংলাদেশের সিস্টেম কিনা প্রস্তুতি লওয়ার বাইরে গেলে হিসাব হচ্ছে পথচারী পারাপার পথচারী পারাপার বাংলাদেশও প্রস্তুতি লওয়ার হিসাব হচ্ছে যদি আপনার ট্রাফিক জ্যাম ছাড়ার আগে 1 মিনিট সময় দেয় দেখুন 1 মিনিট বিভিন্ন কান্ট্রিতে 1 মিনিটের মতো সময় দেয় যখনই আপনার হলুদ বাতি জ্বলব তখন 1 মিনিটের মধ্যে একটা সময় দিয়ে দিবে তখন হলুদ বাতিটা ওই চলবে আপনার ট্রাফিক যে সাইনগুলো আছে ওগুলো শো করবে আর হলুদ বাতি যদি জ্বলন্ত অবস্থায় থাকে তাহলে বুঝতে হইব আপনার 1 মিনিট পরে আপনাকে কি জ্যাম ছাড়িয়ে দিব হিসাব করতে হইব সবুজ বাতি যদি যখন জ্বলবো তখন আপনি কিটা বুঝবা সবুজ বাতি যখন আপনার শুরু করবো তখন আপনার বুঝতে হইব ধীর গতিতে অগ্রসর করা ধীর গতিতে অগ্রসর করা ধীর গতিতে অগ্রসর করার কারণ কেন ধীর গতি উচ্চারণ করতে কেন প্রথম কথা হচ্ছে আমরা যখন জ্যাম থাকি তখন
তখন কিন্তু আমরা প্রতিযোগিতা শুরু হয় না, শেখার আগে যেতাম। যখনই কিন্তু জাম্পটা সারা হয় তখন কিন্তু প্রতিযোগিতা শুরু হয়ে যায়, শেখার আগে যেতাম। তখন কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন সমস্যা হয়। তাহলে হিসাব করতেছে যখন আপনার ড্যাশবোর্ডও ট্রাফিক সিগন্যালও যখন সবুজ বাতি জ্বলবো তখন আপনি কিতা বুঝতে হবে, ধীর গতিতে অগ্রসর করা, পুরা তারা না করা। প্রথমটা এটা কিনা স্টপ, এই দুটার হিসাব হয়েছে প্রস্তুতি নেওয়া বা পথচারী পাওয়া। 3 নাম্বারটা ধীর গতিতে অগ্রসর করা। ঠিক আপনি হিসাব করতে হবে কখন রোড সাইড, রোড সাইড রোড সাইড তিন প্রকার থাকে। আমরা বাক করতে কয় প্রকার দিয়া? 3 প্রকার। রোড সাইড টোটাল থাকে না বাচক চিহ্ন, না বাচক চিহ্ন মানে এটা করা যায় না, মানে হচ্ছে করা যাইতো না। না বাচক চিহ্ন 700 উফরে আছে, 700 উফরে চিহ্নগুলো আছে, মানে সাইন আছে না বাচক যে চিহ্ন। হিসাব হয়েছে আপনার না বাচক যে চিহ্নগুলা লাল বিন্দুর ভিতরে ক্রসিং যেগুলো থাকে, লাল বিন্দুর ভিতরে যেমন এখানে আছে মানে লাল বিন্দুর ভিতরে ক্রসিং, হ্যাঁ, যেটা দেখো আপনি সহজে বুঝতে হবে এটা আমার কি করা যাইতো না, সহজে বুঝতে হবে। লাল বিন্দুর ভিতরে যেগুলো থাকবো সহজ কথায় সেগুলো করা যাইতো না। 2 নম্বর হচ্ছে বাধ্যতামূলক হাববাচক চিহ্ন। ফার্স্টে বাধ্যতামূলক হাববাচক চিহ্ন, এই বিষয়ে কিন্তু আমরা এর আগেও ফার্স্টে ক্লাস কিন্তু বুঝাইছিলাম, কিন্তু আপনারা কেউ কিন্তু বইতে পারেন। বাধ্যতামূলক হাববাচক চিহ্ন যদি কোনো জায়গায় থাকে তাহলে এটা চালক এটা করা ছাড়া গাড়ি চালাইতে পারবে। বাধ্যতামূলক এগুলা করিয়া চালাইতে পারবে। ওকে, যে বাধ্যতামূলক হাববাচক চিহ্ন বেশি না নাবাচক চিহ্নটা বেশি? নাবাচক চিহ্নটা বেশি। তাহলে আমি আগেই বলছি নাবাচক চিহ্ন 700 অধিক থাকে, বেশি আছে। মানে আপনি নাবাচক চিহ্ন হিসাবটা বুঝতে হবে কিলা, লাল বিন্দুর ভিত্তি যেগুলো থাকবো এগুলা চালক হিসাবে আমার করা দায়িত্ব নাই। আর নীল বিন্দুর ভিত্তি যেগুলো থাকবো এগুলা চালক হিসাবে আমার করিয়া গাড়ি চালাইতে, ঠিক আছে না? আমরা বাম দিকে গেছে চলুন, এর আগে সপ্তাহে বুঝাইছিলাম, বুঝেছেন? বাম দিকে গেছে চলুন মানে কিতা বোঝায়? প্রথমত আমরা গাড়ি চালাই না, কোন দিকে চালাই গাড়ি? বাম দিকে। তারপরে এখানে সাইনটা উচ্চারণ করছে বাম দিকে গেছে চলুন, বাম দিকে যাওয়ার লাগে বলছে। মূলত আমরা তো গাড়ি চালাই না, আপনারা কোন দিকে চালাই? বাম পাশে না ডাইন পাশে গিয়ে চালাই? বাম পাশে যদি আপনি গাড়ি চালাই তাহলে এখানে কিতা বলছে বাম দিকে গেছে চলুন, বাম দিকে আমরা গাড়ি চালাই, মূলত আমরা চালাই। তো এই সাইনে কিতা বলছে বাম দিকে চাপিয়া গাড়ি চালাই। যদি এরকম কোনো সাইন থাকে, কোনো জায়গায় যদি এরকম কোনো সাইন দেখেন তাহলে আপনার করণীয় কিতা বা বুঝবা কিনা, প্রথম হিসাব হইব এখানে রাস্তা ছোট, হিসাব হইব কিতা কেন রাস্তা ছোট করা যাইতো না, যেটা ওভার স্পিডে গাড়ি চালানি যাইতো না। আর এখানে ওভারটেক তো মূলত করা যাইতো না, রিক্সা চাই না গাড়ির আগে যাইতো। আসলে এটা চাইলেও পার করে, রিক্সা চাইলে কিন্তু গাড়ির গতি দিতে পারতো না। এর লাগে কেন লেখা আছে বাম দিকে গেছে চলুন, যদি কোনো ছোট রাস্তা হয়, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি গাড়ি চালাই দেবেন কোন দিকে? বাম দিকে। এখন হিসাব থাকতে পারে বাম দিকে তো ড্রেনও থাকতে পারে, বাম দিকে তো ওয়ালও থাকতে পারে, হ্যাঁ। আমার গাড়ি যদি বাম দিকে চাপাইতে চাপাইতে যদি ড্রেনও বালাই যায় ওই বলি, আমি কিতা করছিলাম এক্ষেত্রে কিতা করতে হবে, বাম দিকে চাপিয়া যখন আমরা গাড়ি চালাইব তখন আপনার করণীয় কিতা? এটা কিতা লাগে আমার চিন্তা করবো। আমরা বলছিলাম বাম দিকে গেছে চলুন, এর আগে সপ্তাহে আমরা কিন্তু সাইনটা বুঝছিলাম, তখন আমরা বলছিলাম বামে গেছে চলুন। যদি এরকম রাস্তা হয় তাহলে একজন চালক হিসাবে আপনার এখানে দায়িত্ব কিতা? খুব স্পিডে যেতাম, কিতা করতাম? বাম দিকে হচ্ছে ওই তো ইলা নাই, যদি এখানে লেখা থাকে বামে গেছে চলুন, এখানে তো বাংলায় লেখা আছে বামে গেছে চলুন, কিন্তু শুধুমাত্র এখানে সাইনটা থাকবে, এখানে জাস্ট খালি সাইনটা থাকবো। এই সাইনটা বুঝতে হইব আপনি এখানে কিটা করতে হইব না করা লাগবে না, কথা বুঝছেন? যদি এখানে লেখা আছে বাম দিকে গেছে চলুন, আপনারা সহজ বুঝার ক্ষেত্রে আমরা লিখে থাকবো। এই ক্ষেত্রে এই রাস্তার ক্ষেত্রে আপনি করণীয় কিনা আপনার কিটা করবা? ভাইয়া এই রাস্তা ছোট, আপনি চাইলে অন্য গাড়ির পাশ দিতে পারতেন, অগ্রাধিকার দিতে পারতেন, আপনি চাইলেও কিটা করবা? বাম দিকে আপু বলছেন
আমি আগে কিতা কইতাম বাধ্যতামূলক খাবার চলছে চাইলে তো আমি এটা এরিয়া যেতে পারি চাইলে এরিয়া যাওয়া সম্ভব নেই চাইলে এরিয়া যাওয়া সম্ভব নয় এর লেগে লেখছে বাধ্যতামূলক খাবার চলছে কিতা এটা কতই মতো বুঝছি এখন এখানে কিতা থাকবা প্রথম হিসাব বুঝলাম বাম দিকে গ্যাসের জন্য যদি হয় তাহলে আপনার এখানে বাম দিকে রুটিং গ্লাস ফলো করে গাড়ি চালাইতে হবে প্রথম হিসাবটা এখানে আইব কিতা বাম দিকে রুটিং গ্লাস বলছে আমি আগে বলছি ড্রেন ওয়াল ওগুলো থাকবো মানে আপনি যদি বাম দিকে রুটিং গ্লাস ফলো না করেন আপনার গাড়ি ড্রেনও পড়ে না ওয়ালও বাড়ি খায় এটা আপনি কিলা বুঝবা আপনি তো বাম দিকে সাফিয়া গাড়ি চালাইতে সাফিয়ার ক্ষেত্রে তো আপনার গাড়ি ওয়ালও রাখতে পারে যেমন এক্সাম্পল আমরা বড় বাজার যে গরুটা আছে এখানে বাম দিকে কিন্তু ওয়াল আছে ডান দিকে যদি আমরা আবার যদি আওয়ার হিসাব করি তাহলে ডান দিকে কিন্তু ড্রেন আছে ড্রেন আছে এখন আপনি বামে সাবাদ গিয়ে ড্রেনে ফেলাইতেন গাড়ি খুব ভালো হইব না ড্রেনে ফেলাইতে তাইলে এই ক্ষেত্রে আপনার করণীয় হিসাব হয়েছে প্রথম করণীয় হিসাব হয়েছে আপনি বাম দিকে রুটিং গ্লাস ফলো করিয়া আগে যদি সাইডটা একবার হ্যাঁ রাস্তা গাড়ি ভিতরে একবার সাইডা যদি আপনার কোনো ছোটো রাস্তা হয় তাহলে আপনি এটা সেকেন্ডে বাম দিকে রুটিং গ্লাস ফলো করতে হবে কারণ হচ্ছে বাম দিকে যদি রুটিং গ্লাস আপনি ফলো করেন না আপনার গাড়ি অনেক সময় হাতে পড়ে দিতে পারে ওয়ালও বাড়ি খাইতে পারে অনেকের প্রশ্ন দেখে ভাই আমি তো গাড়ি চালাই আজকে 5-6 দিন কিন্তু গাড়ি চালানি মাপ পাইলাম না হ্যাঁ গাড়ি কই যা কিতা করে কিছু বুঝলাম না আগে আপনি বলতে বাম দিকে রুটিং গ্লাস কয়বার চাইছেন বাম দিকে রুটিং গ্লাস আপনারা যেদিন থেকে ফলো বাড়াইবা এদিন থেকে সামনের মাপ পাই নিবা কারণ হচ্ছে বাম দিকে রুটিং গ্লাস চাইলে পিছন দেখা যায় না বাম দিকে রুটিং গ্লাস বাম দিকে রুটিং গ্লাস দিয়ে শুধু মাটি দেখা যাবে বা রাস্তা দেখা যাবে নিচের যে রাস্তাটা আছে ওটা দেখা যাবে ওটা দিকে বুঝতে হইব যে সাদার যে ডিভাইস দেওয়া আছে রাস্তা সাদা টান দেওয়া দেখা যায় যেমন সাদা টান দেওয়া দেখা হয়েছে ডিভাইস সাদা টান এই সাদা টানোর থেকে আপনার গাড়ি কতটুকু ভিতরে আছে এটা একমাত্র বাম দিকে রুটিং গ্লাস ফলো করলে পাইবা অনিশাব থাকতেছে বাম দিকে রুটিং গ্লাস থাকলে তো আমি পিছনের মাপটা পাইতাম পিছনের সামন চাক্কা তো দেখা যায় না আপনি মনে রাখতে হইব যদি সামন চাক্কা যদি আপনার এক হাত ভিতরে থাকে বাম দিকে রুটিং গ্লাস পিছনের চাক্কা যদি এক হাত ভিতরে থাকে তাইলে বুঝতে হইব আপনার সামন চাক্কাও এক হাত ভিতরে আছে কথা বুঝছেন এর লাগি বাম দিকে রুটিং গ্লাস ফলো করিয়া গাড়ি চালানি কোন দিকে কোন রাস্তার ক্ষেত্রে একটু বড় রাস্তা হইলে তো আমরা একটু গ্যাপ পাই বড় রাস্তা ইজিলি চালাইতে পারবো কিন্তু ছোট রাস্তা হইলে কি তা কেবলমাত্র সামনের দিকে চলুন এটা সাইড কিটা বোঝায় কেবলমাত্র সামনের দিকে চলুন সাইন কিটা বোঝায় এই হ্যাঁ কেবলমাত্র সামনের দিকে চলুন কিটা বোঝায় সাইন দ্বারা আচ্ছা এখানে আমরা যা বুঝলাম শুধু রাস্তার হিসাব এখানে এক হিসাব বামে এক হিসাব বামে গেছে চলুন কিন্তু রাস্তা আর কেবল সামনের দিকে চলুন এর হিসাবটা কিটা নির্দেশনা কিটা লেন পরিবর্তন করা যাবে না লেন চেঞ্জ করা যাবে না ভেরি গুড সোজা রাস্তা এখানে লেন চেঞ্জ করার কোনো অপশন নাই এরপরে লেখা আছে বামে মুড় যেটা বিষয় আমরা এর আগের ক্লাসে কিন্তু বেশি করে বুঝছিলাম বামে মুড় লেখা আছে সাইন আমার দিকে না চাইয়া বইয়ের দিকে চাই বামে মুড় আর লেখা আছে সম্মুখে বামে মুড় আমি কিন্তু এগুলো আবার রিপিট করলাম আপনার ফার্স্ট ক্লাসে লাগে বামে মুড় সম্মুখে বামে মুড় হিসাবটা কিটা হইব কেন বামে মোড়ে যে সামনে গেলেও বামে পাইবা আর সম্মুখে একটু সামনে গিয়া বাদে বামে মুড়তে ওই ফের হইয়া ও নাই কোনো একটু দাঁড়াই না দেখা যায় না তো আপনি কোম্পানিতেই হইলা এবার আপনি কোনো থাকুক বা চেয়ারটা লইয়া একটু সামনে যায় সম্মুখে বামে মুখ আর বামে মুখ বলতে কিটা বোঝায় বামে মোড় বলতে সামনে একটু সামনে গেলে বামে মোড়ে যেতে আর সম্মুখে ভাবে একটু সামনে গিয়া বাদে বাম আসবে আচ্ছা সাইডটা কিটা সমান নেই দেখো কাছে লিগাল হিসাবটা কি হইব এখানে আমরা সাইনে বুঝাইছি একটা বুঝাইছে একটু লম্বা আর একটা বুঝাইছে ইউটার্নের মতো একটা পাকা তাহলে সম্মুখে বামে মুখ আর সামনে বামে মুখ দুইটা কিটা সেম নি টার্নিংটা কিটা সেম হইব না রাস্তাটা কিটা সেম হইব না প্রথম হিসাব হইছে যদি সম্মুখে বামে মুখ থাকে তাহলে তো আপনি হিসাব বুঝতে হবে সামনে গিয়ে একটা মুখ আছে তবে এই মুখটা একটু বড় হইব এক্সাম্পল হার্ট ফাউন্ডেশনের সামনে যে মুখটা আছে এটা একটা ছোট না বড় বড় মুখ তাহলে এটা বড় হইব এখানে আপনি কিটা করতে হবে এক দিক থেকে আরেক দিক দেখা যায় ঠিক আছে কিন্তু সম্মুখে যে বামে মুখটা আছে এটার টানটা কিটা
টান দেওয়া নেই পাকা না নেই তাহলে এখানে কিটা করতে হইব আপনি কিটা একদিক আমরা যেটা হাট ফাংশন দেখছি একদিক থেকে আরেক দিকে এটা কিটা দেখা যাবে না এক্সাম্পল বড় বাজারে কোন ক্ষেত্রে যে আমরা ঢুকি ঢুকার ক্ষেত্রে কিটা ভিতরের দিকে দেখা যায় না একটু ঢুকার পরে গাড়িটা যখন মাছ বরাবর মাঝখান বরাবর যখন যায় কি তখন কিন্তু আমরা দেখি ভিতর দিকে গাড়িয়া এর আগে দেখিনি সংকেত কিলা প্রদান করতে হয় আদান প্রদান করতে হয় না আদান প্রদান কিলা করি আমরা হরনের মতো ঠিক আছে না ইকানোর হিসাব রয়েছে আর হাট মানুষের হিসাব কিনা সেম নেই সম্মুখে বামে মুখ যদি হয় তাহলে বুঝতে হবে টানিটা বাঁকা টানিটা বাঁকা যে কোনো মূলক একজন চালকের হিসাব হচ্ছে গাড়ি স্লোভাবে অগ্রসর করা আস্তে আস্তে অগ্রসর করা আর সবসময় বাম দিকে চাপিয়ে টার্নিং দেওয়া সবসময় বাম দিকে আপনার যে গাড়ির উপর রানিং অবস্থা আপনার যেদিক বাম দিকে হইব ওদিকে চাপিয়ে আপনি টার্নিং দেওয়া আপনার হিসাব হচ্ছে বাম দিকে চাপিয়ে যদি টার্নিং হয় আপনার লাগে আরো জনের সমস্যা হইত আর আপনি যদি টার্নিংটা ডান দিকে চাপিয়ে হয় তাহলে এই গাড়িটা আইতে পারবো না আর বাইরিতে পারবো না তাহলে আপনার লাগে আরো জনের সমস্যা হয়েছে হিসাব করতে হইব সবসময় টার্নিংগুলো কোন দিকে লইতে হইব বাম দিকে আর টার্নিং লওয়ার সময় যত স্পিড বেশি থাকে তত ভালো স্পিড লিমিট গাড়ির সর্বোচ্চ 260 আছে টার্নিং লওয়ার সময় 260 স্পিড রাখা যাবে কোনো অবস্থায় গাড়ি যখন আপনি টার্ন লইবা কোনো অবস্থায় স্পিড বেশি থাকা যেতে নয় কম থাকতে হইব কম যত কম থাকা যায় কিন্তু আবার গাড়ি বন্ধ হওয়া যেত গাড়ি থামানো যেত না আমরা কিন্তু সবসময় ওই অপ্রয়োজনে গাড়ি রাস্তার মাঝখানে ব্রেক করা যাইত না অপ্রয়োজনে আমরা অনেক সময় ব্রেক মারি দিন হার রাস্তার মাঝখানে আইয়া সামনের গাড়ির থেকে আপনার গাড়ি কমপক্ষে 100 আর এর চেয়ে বেশি গ্যাপ থাকতে হইব কারণ হচ্ছে সামনে যে কোনো সমস্যা হইতে পারে সামনের গাড়ি যে কোনো কারণে সামনের গাড়ি ব্রেক করতে পারে না আপনি যদি তার সাথে একবারে লাগাই রাখেন আপনি যত বড় এক্সপার্ট ড্রাইভার হোক আপনার গাড়ি কন্ট্রোল করতে পারবেন তার সাথে যদি একবারে গাড়িটা লাগাই রাখেন তাহলে আপনি যত বড় এক্সপার্ট ড্রাইভার হইন না কেন গাড়িটা কিনা করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন না আপনি যদি গ্যাপটা একটু বেশি করে রাখেন সামনের গাড়ি হার্ড ব্রেক মারলেও কোনো সমস্যা নেই একজন চালক যদি 5 সেকেন্ড সময় পায় অনলি 5 সেকেন্ড এই চালক আরামসে গাড়ি থামাই আরামসে আপনি যদি ইকানোর যদি আপনার লাগাই রাখেন গাড়ি পাইবানি সময় সামনের গাড়িটা মারবা ঠিক আছে এর লাগে আপনি যখন গাড়ি চালাইবা কিতা করবা সামনের গাড়ি থেকে আপনার গাড়ি সবসময় গ্যাপ বেশি রাখবা সম্মুখে বামের মুখটা রাস্তা বড় আর সরি বামের মুখটা রাস্তা বড় আর সম্মুখে বামের মুখটা হচ্ছে রাস্তা ছোট সংকীর্ণ হিসাবে আলাদা এটা বড় না নেই এটা ছোট রাস্তা এটা কিন্তু দেখাই দিলাম বড় রাস্তা এটা আর আমরা যখন বড় বাজার দিয়ে বিপরীত রাস্তা ছোট না নেই সম্মুখে বামের মুখ একই ওয়ান ওয়ে হিসাব করবো একটা আমি ক্লিয়ার করে দিই যদি সামনে সরি কেবল সামনের দিকে চলো ওটা আপনি 900 যে পয়েন্ট আছে আগে কিন্তু 900 ডিভাইস ছাড়া আওয়াজ এই তো যাওয়া যায় এক লেনর এখন একটা লেনর ভিত্তি কিন্তু খালি যাওয়ার হিসাব থাকে এই লেনর ভিত্তি আবার আওয়াজ হিসাব হয় এই ক্ষেত্রে এসে কেবল সামনের দিকে চলি কিন্তু খালি আপনি 900 দিকে যদি ধরেন তাহলে একবারে গিয়ে আপনি বন্ধ গিয়ে চেঞ্জ করতে হিসাব না নেওয়া না এর পাত্রে চেঞ্জ করা যাবে চিন্তা করে চেঞ্জ করা যায় হ্যাঁ রাউন্ড ঘুরানি যায় এখানে আপনি রাস্তা চেঞ্জ করতে পারতেন না রাস্তা কিন্তু একটাই থাকবো লেন কিন্তু একটা থাকবো আমরা আজকে বিষয় কিন্তু রাস্তা লয়ে যেতাম হ্যাঁ আমরা ওটা শেষ করে যাই কেবল সামনে মানে আপনি কেন যাইতে পারবো এখান থেকে আমার হিসাব নাই ঠিক আছে আচ্ছা আমরা যখন রাস্তা দিয়ে আসি তাহলে রাস্তার হিসাবটা ক্লিয়ার করি মানে একটু ফোকাস বাড়াই বাংলাদেশও আপনি জেলা ইচ্ছা ওলা গাড়ি চালাইতে পারবেন বাংলাদেশও কিন্তু বাইরে গাড়িতে আপনি জেলা ইচ্ছা গাড়ি ওলা চালাইতে পারতেন না বাংলাদেশও আপনি চাইলেও 200 স্পিডে গাড়ি চালাইতে পারতেন না চাইলেও পারবেন কিন্তু বাইরে গাড়িতে আপনি চাইলেও 200 স্পিড নেই গাড়ি সর্বোচ্চ যত স্পিড আছে আপনি চালাইতে পারবেন প্রত্যেকটা যে রাস্তা আছে মাঝখানে প্রত্যেকটা রাস্তার সাদা চিহ্ন দেওয়া থাকে আসেনি রাস্তার মাঝখানেও 3টা চিহ্ন দেওয়া থাকে কালারটা কি থাকে সাদা যেমন এক্সাম্পল প্রত্যেকটা রাস্তার সাদা চিহ্ন দেওয়া আছে ওই যে আমরা যে বাংলাদেশের যারা চালাই বামে সাদা মাঝখানেও সাদা ডাইনে সাদা চিহ্নর মানে কি জানো সাদা চিহ্ন মানে সতর্ককরণ চিহ্ন সাদা চিহ্ন মানে কি সতর্ককরণ চিহ্ন যদি আপনি সাদা দাগ যেটা আছে ওই যে সাদা দাগ আপনি যদি এটার বাম দিকে যাই এটা আপনি গাড়ি কই চালাইলাম পাথর
কারণ আপনি চালক, আপনার গাড়ি কিন্তু ফুটপাতি চলার নিয়ম আছে না, আপনার গাড়ি চালাইতে বুঝলা সাদা দাগর বৃত্তের দিকে খেয়াল করার জন্য মাঝখানে যে সাদা দাগটা দিছি এটা কিটা লাগিয়ে দিচ্ছে একদিকের গাড়ি যেন অন্যদিকে না, হ্যাঁ মানে সাদা একটা চিহ্ন দিয়ে কিটা করছে, রাস্তায় দুইটা ভাগ করছে, একটা ডাইন একটা বাম করছে, ঠিক আছে না? বাইরে কান্ট্রির যদি গিয়া যদি আপনি ওর লেনের উপরে দুইটা গাড়ি চালান, শুধু ওর লেনের উপরে উঠিয়া গাড়ি চালাইছেন, কিচ্ছু করছেন না, মানুষের মারছেন না, কিচ্ছু করছেন না, শুধু আপনার চাকাটা কই পড়ছে, আপনার লেন সাদা দাগের উপরে উঠে গেছে, আপনার চাকা আপনার নামের সাথে সাথে ফাইন হয়ে যাবে, সাথে সাথে ফাইন হয়ে যাবে। আর এটা দিছে কিটা লাগে সীমানা নির্ধারণ করে দিছে, আপনার এই সীমানার ভিতরে উঠিয়ে আপনার গাড়ি চালানো কোনো হিসাব নেই, অত বড় রাস্তা দিয়ে আপনি কই গেলাম। আচ্ছা অনেক সময় দেখি না আমরা গাড়ি বাম দিকে ওভারটেক করে, আমরা বলি বাম দিকে এখানে ওভারটেক করে 20 টাকা, যে বাম দিকে ওভারটেক করে তার দোষ না, দোষ আমার। কারণ দোষ আমার কি লইব, আমি যদি একটা গাড়ি যাইবার পরিমাণ যদি জায়গা রাখি, যাইবার পরিমাণ যদি একটা গাড়ি জায়গা রাখি, সেটা একটা গাড়ি অফিস দিলেই আমরা গেছিলাম মানে খালকে কাক দিয়ে আমরা বাম দিকে চালিয়ে গেছিলাম, খেলে গেছিলাম, বাম দিকে আমার মতো দুইটা গাড়ি দিতে পারবো, এর লাগে আমি গেছি 20 টাকা। যে চালক গাড়ির সামনের দিকে চালাইয়া যাক তার দোষ, আমি সুযোগ পাইছি তো যাইব সেটা নেওয়ার, এটা আমার ও পরিমাণ জায়গা রাখা যাইতো না, যে পরিমাণ একটা গাড়ি যায়। আপনার হচ্ছে বলছি এক হাত বৃত্তে থাকতে হইব, সাদা থাকতে কি আপনার গাড়ি সবসময় এক হাত বৃত্তে থাকতে হইব, যদি এক হাত বৃত্তে থাকে গাড়ি কাটা সাইকেল যেতে পারবো না, এটা কাটতেও দূরে হবে, তাহলে আপনার গাড়ি সবসময় কি থাকতে হবে বাম দিকে সাদা থাকতে কি এক হাত বৃত্তে থাকতে হবে। যখন আমরা মেইন রোডে গাড়ি চালাই সাইন দ্বারা কইছি না বুঝতে হয়, যেখানে আপনার লাগে ওভারটেক করা রাইট না রং, কোন সাইন দ্বারা বুঝতে হবে যে আপনার লাগে ওভারটেক করা রাইট আছে, কিংবা কোন সাইন দ্বারা বুঝতে হবে যে কোন জায়গা থেকে আমার ওভারটেক করার সীমানা শেষ। খেয়াল করেন যেন কত কথা হয়েছে, যদি রাস্তার মাঝখানে ওরকম গ্যাপ গ্যাপ টান থাকে, যদি গ্যাপ গ্যাপ এরকম টান নাই সাদা এরকম যদি কোনো রাস্তার টান থাকে, তাইলে বুঝতে হবে কেন চাইলেও আপনি ওভারটেক করতে পারতেন না, চাইলেও আপনি ওভারটেক করতে পারতেন না এই সীমানার ভিতরে, আপনার গাড়ি চাইলেও কি আপনার ওভারটেক করা যাইতো না। যদি এখানেও সাদা চিহ্ন কোনো গ্যাপ নাই, যদি এখানে আছে কন্ট্রোল জানি, তাহলে চাইলে আপনি ওখান থেকে লেন পরিবর্তন করতে পারবা, এখান থেকে পারতে না, বোঝা গেছে? আপনি কোন জায়গা থেকে করতে হবে, যদি এই জায়গার থেকে যদি সুচার টান থাকে আপনি গ্যাপ করিয়ে ওটা করতে না, লেন পরিবর্তন করতে পারত না। যদি এখান থেকে ডট শুরু হয়ে যায় তাহলে চাইলে আপনি লেন পরিবর্তন করতে পারবা। এটা কিতা লাগিয়ে দিচ্ছে, ওভারটেক করার নির্দেশনা দিচ্ছে রাস্তার, এখানে কোনো ট্রাফিক আছে নাকি, কিতা দিয়ে দিচ্ছে চিহ্ন দিয়ে দিচ্ছে, যেমন এখানে আছে কিতা দেখুন 1 লেন 2 লেন 3 লেন 4 লেন, খেয়াল করেন যেন এখানে বাম দিকে আছে সাদা, ডান দিকে আছে হলুদ, খেয়াল করবা বাইরে যারা যাওয়ার হিসাব করবা তারা প্রত্যেকটা লেনও বাইরে কান্ট্রি প্রত্যেকটা লেনও স্পিড লিমিট দেওয়া থাকে। আপনারা যখন ক্যাডেট কলেজের সামনের দিকে যায় এখানে দেখবা ঠিক ক্যাডেট কলেজের সামনে লেখা আছে 40 স্পিড, আমরা বুঝতাম না জাতীয় গতিসীমা কত, জাতীয় গতিসীমা সর্বোচ্চ গতিসীমা কত 80 বুঝলাম না, তো এখানে 40 খায়। প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ যে রাস্তাগুলো থাকে ওগুলো স্পিড লিমিট দিয়ে রাখি যায়, কিন্তু বাংলাদেশে আপনার মানটা নেই, এখানে কেউ 40-এ যায়নি, কেউ কিন্তু 40-এ ট্রেনিং কেন 40-এ যায়, ঠিক আছে না? আচ্ছা তাহলে হিসাব করতে হবে তোর এক্সাম্পল, এখানে আছে 60 স্পিড লিমিট, খেয়াল করার জন্য কথাটা কত 60, এখানে আছে কত 120 এক্সাম্পল, এখানে কত 120, এখানে আছে 160 160, সর্বশেষ আছে 260, সর্বশেষ কত 260, তাহলে 260 আর 100 এটা সেম নেই, যদি সেম না হয় ধরো এক্সাম্পল এখানে আমি কত বসলাম স্পিড লিমিট কত 60, কেন বসলাম 120, কেন 160 আর এখানে 260, তার মানে ডান দিক থেকে যে গাড়িগুলো আসবে তার গতি বেশি থাকবে, বাম দিক থেকে যে গাড়িগুলো থাকবে তার গতি কম থাকবে। আপনি চাইলে এখানে গিয়ে আপনি 260 চালাইতে পারবেন, খেয়াল করবা যদি দেখবেন বামে সাদা ডাইনে হলুদ চিহ্ন রাস্তার মাঝখানে, হ্যাঁ তাহলে আপনি যেখানে করতে হইব ফার্স্টে এরকম হলুদ চিহ্নর দিকে গাড়ি কোনো অবস্থায় পার্ক করা যাইত না। যদি ডান দিকে হলুদ চিহ্ন থাকে তাহলে একজন চালক বুঝতে হইব কোনো অবস্থায় রাস্তার মাঝখানে গাড়ি সাইড করা যাইত না। যদি বাম দিকে সাদা চিহ্ন থাকে সীমিত সময়ের লাগেই গাড়ি পার্ক করতে পারবা, সীমিত সময়, স্থায়ীভাবে না, সীমিত সময় আপনার একটা চাকা লিপ হতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, তাও কোন দিকে বাম দিকে।
আপনার গাড়ি যদি ডাইনোর গতিতে থাকে আপনার গাড়ি বামর লেনোর ভিতরে আনতে হবে। বামর মানে কিটা, সাদা মানে কিটা, সতর্ককরণ চিহ্ন বসতাম মানে। আপনার যদি আপনার গাড়ি এক সমস্যা লাগে যদি গাড়ি সাইড করতে হয় তাহলে আপনি বামর সাদা দাগের ভিতরে আনতে হবে, মানে সাদা দাগের সাইডে আইতে। কিন্তু আপনি হলুদ দাগ যেখানে আছে, টান যেখানে আছে, চাইলেও এখানে আপনি কিটা করতে পারতেন না, গাড়ি সাইড করতে পারতেন না। এক নম্বর হয়েছে যদি আপনি সাইড করেন আপনার জরিমানা হইব 100% শিওর। 2 নম্বর হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হইবার সম্ভাবনা বেশি থাকে। ইলেনোর যে গাড়িগুলো আইব কতটুকু স্পিড আইব, 200 যায়, তার মানে তার কোনো থামার হিসাব নাই। থামার হিসাব আছে নি? যদি আপনি কেন সাইড করেন গাড়ি, দেখো যেন সময় বাইরে কান্টে দেখি একটা গাড়ির সাথে স্পিডের সাথে আরেকটা মারি দেয়, কারণ হচ্ছে কি জানি কেন তার থামার কোনো হিসাব নাই, তার রোড সাইন হিসাবে কেন থামার কোনো হিসাব নাই। কথা বুঝছেন? যদি আমরা এরকম বাম দিকে হলুদ দেখি তাহলে কি তা বুঝবো কোনো অবস্থায় গাড়ি পার্ক করা যায় না বা সাইড করা যায়। যদি বাম দিকে সাদা দেখি সিনুদির সময় লাগে কি তা করা যাবে, গাড়ি পার্ক করা যায়। কেন বুঝে বললাম আপনার গাড়ি চাক্কা লেগে দিতে পারে, গাড়ি বেশি সময় লাগে নষ্ট হইতে পারে, ঠিক আছে না? মানে আপনার ইমার্জেন্সি একটা সাইন থাকে, ইমার্জেন্সি সাইন দেখছিলেন আজকে ওয়ার্কশপে ইয়া দেখাইছিলাম যে গাড়ির ভিতরে বইয়া ত্রিভুজ চিহ্ন যেটা থাকে এটা কিটা হয় আর দেখছিলাম ইমার্জেন্সি সিগন্যাল দেখছিল না? ইমার্জেন্সি সিগন্যালটা তখন জ্বালাই গাড়ির সবসময় উঠার পর তারপর ড্যাশবোর্ডে ত্রিভুজ চিহ্ন একটা লাল সাইন থাকে, এটা হয় ইমার্জেন্সি সিগন্যাল। বাংলাদেশও কিটা হয় এটা চতুর্মুখী রাস্তার সিগন্যাল, আর বাইরে কান্ডি ধরলে ইমার্জেন্সি। তখন আপনার যদি সীমিত সময় লাগে খারাপ করতে চাই তাহলে ইমার্জেন্সি যে সিগন্যালটা আছে এটা জ্বলন্ত জ্বালাইয়া আপনি চাইলে খারাইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমরা আসতাম স্পিড লিমিটও, এখানে বলতাম 60 আচ্ছা হিসাব করতে হবে, খেয়াল করেন যেন কেন কইছে 60 কেন? আচ্ছা এই গাড়িগুলা কত স্পিড আইব? 60 স্পিড আইব। আর এইগুলা আর এটা যদি আপনি ওই স্পিড লিমিটটা যদি অনদিন হইব না কিংবা ওই স্পিডটা যদি লিমিট অনদিন হইব না, হ্যাঁ বাইরে গাড়ির পরীক্ষা ড্রাইভিং টেস্টটা দেওয়া কতটুকু কঠিন জানেন? শুধুমাত্র ফিল্ড টেস্ট দেওয়া যে কতটুকু কঠিন, ফিল্ড টেস্ট বুঝছেন নি? গাড়ি চালাইয়া দক্ষতা প্রমাণ করতাম। বাংলাদেশে তো আপনি ড্রাইভিং জানেন না কোনো সমস্যা নেই, আপনার ড্রাইভিং লাইসেন্স পাইবা পাইতে না কিন্তু বাইরে গাড়ি যদি আপনি গাড়ি চালানি জানেন না ড্রাইভিং লাইসেন্স পাইবা নি। আপনার তারা একটা স্পিড লিমিট দেওয়া থাকতো 60 মতো আপনার অ্যাক্সিডেন্ট খাটা থাকতে হইব। 60 থেকে যদি 62 হয় 65 হয় 49 যদি হয় তাহলে আপনাকে একভাবে আপনার অ্যাক্সিডেন্ট ধরা থাকতে হবে, একভাবে আপনার অ্যাক্সিডেন্ট ধরা থাকতে। আপনি বাইরে গাড়ি যেতে 119 স্পিড লিমিট যদি 19 করলেন আপনি পেয়ে আপনি বাইরে গাড়ি সব পরীক্ষা দিচ্ছেন আপনি আপনার কথা হিসেবে পাস করতে পারেন লিখিত আপনার গাড়ি চালানোর ভালো পালা চালাইছেন আর আপনি গাড়ি চালাইছেন ভালো সুন্দরভাবে পাস করলাম ইয়া দেখলে আপনারা ফেল দিয়েছেন। কিটা লাগি ফেল দিছে? আপনি রুকিং গ্লাসও কভার চাইছেন, রুকিং গ্লাসও না চাওয়ার কারণে আপনি কিটা দিচ্ছে ফেল দিচ্ছে। আর আমরা কইতে আপনার রুকিং গ্লাস ঠিক আছে না? তাহলে হিসাব করতে হবে প্রত্যেকটা লেনও বাইরে কান্ট্রির প্রত্যেকটা লেনও তার স্পিড লিমিট দেওয়া থাকে। কেন তো কোনো স্পিড লিমিট দেওয়া নাই, রাস্তার মাঝখানে লেখা থাকবে ঠিক রাস্তার মাঝখানে ক্রেডিট কলেজের সামনে যেটা 40 দেওয়া আছে বাইরে কান্ট্রি তোলা লেখা থাকবো 60 80 100 ওরকমভাবে লেখা থাকবো। আপনার দায়িত্ব হচ্ছে স্পিড লিমিট মানিয়ে আপনি গাড়ি চালান। আপনি তো স্পিডে চালাইবা লাগে কেন কেউ নিষেধ দিচ্ছেন, আপনারা চালাইবা লাগে নিষেধ দিচ্ছেন। আপনি চাইলে আপনার লেন পরিবর্তন করিয়া স্পিডে চালাবো কোনো সমস্যা নেই। আপনি চাইলে আসতে চালাইতে আপনার কেউ নিষেধ দিচ্ছে না যে আসতে চাইতে পারতেন না, আপনি চাইলে আপনার লেনের ভিতরেই আসতে চালাবো। হ্যাঁ তারপরে হিসাবটা হয়েছে আচ্ছা ভাই এখানে আমি একটা কোশ্চেন করছি, যেমন এখানে হচ্ছে কি মাঝখানে একটা ডিভাইস দিয়ে বুঝাইছে এক পাশে যাবে এক পাশে আসবে, আর এখানে যে আপনি স্পিড লিমিটটা দিচ্ছেন এটা কি গাড়ি যাবেই শুধু না আসবে যাবে? কেন আমি দিচ্ছি না ভাইয়া, মানে আমি যেটা সীমাটা না এটা হচ্ছে যাওয়ার ওই যে এই সাইডে যে রাস্তা আছে এটা হচ্ছে আসার, এটা হচ্ছে যাওয়ার। এখানে 4টা লেন আছে, 4টা লেনে শুধু যাওয়ার নির্দেশনা আছে, আসার নির্দেশনা নাই। আপনি আসতে হলে আরেকটা লেন আছে ওই দিকে যেতে হবে। কথা বলছেন এর লাগে বাইরে কিন্তু বাসার দিকে বাইরে বের বড় আপনি 8 লেনের 4 লেনের 5 লেনের রাস্তা পাইবেন। হ্যাঁ কিন্তু আপনি আমরা বাংলাদেশে পাইবা হাই রোড হলে 4 লেন, হ্যাঁ আর নাইলে তো আপনি পাইতা না 2 লেনের রাস্তা যাবে। খেয়াল করে জানি কেন চিহ্ন দ্বারা কিন্তু সব কিছু বুঝতে পারে। একটা চালক হিসাবে তো আপনার এখানে সার্জন থাকতো না, আপনারা কইয়া দিত ডাইনারল কামেনল, হ্যাঁ এটা কইয়া দিব না, কইয়া দিত না এগুলো কালারটা খেয়াল করার জন্য। যেমন এখানে আমরা কিনা কইছি ওভারটেক করা বললে নদীতে ওভারটেক করা যাই না, বাইরে গেলে ওভারটেক করা যাইব। যদি যেমন রাস্তার মাঝখানে ক্যাপ তাহলে বুঝবো আপনি চাইলে লেন পরিবর্তন করতে পারবা। যদি রাস্তার মাঝখানে সাদা হলুদ চিহ্ন
রাস্তার মাঝখানে যদি হলুদ, যে হলুদ গ্রহণ, হ্যাঁ, কিংবা এখানে কয়টা চিহ্ন আছে? দুইটা। সহজ কথা হচ্ছে যদি রাস্তার মাঝখানে হলুদ চিহ্ন দেখেন তাহলে বুঝবে এটা বিপজ্জনক রাস্তা। কিটা চিহ্ন? হলুদ চিহ্ন, কোনো ট্রাফিক এই হয়ে দেননি এটা বিপজ্জনক রাস্তা। হ্যাঁ, খেয়াল করবা যদি এখানে একটা হলুদ চিহ্ন থাকে, কয়টা চিহ্ন? যদি কোনো রাস্তা যখন একটা হলুদ চিহ্ন তাইলে বুঝতে হইবে কেন আপনি এটা করতে পারতেন না, ওভার স্পিডে চালাইতে পারতেন না, ওভার গতিতে চালাইতে পারতেন না, ওভারটেক করতে পারতেন না। যদি একটা চিহ্ন থাকে হলুদ, হলুদ চিহ্ন যদি একটা থাকে, চাইলে আপনি কেন ওভারটেক করতে পারবা, চাইলে হ্যাঁ পারবা, তবে আপনার লেনের ভিতরে থাকি ওভারটেক করতে। আপনার রাস্তা ওই যে বামর যে রাস্তা, ও বামর রাস্তার ভিতরে থাকিয়ে আপনি চাইলে ওভারটেক করতে পারবা। এখানে আপনার যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আপনার ঘরের গতি বেশি দেওয়া যেতে পারে, হরন দিয়ে ওভারটেক করতে হবে। যদি একটা হলুদ চিহ্ন থাকে মনে করবো এটা বিপজ্জনক একটু রাস্তা, একটু বিপজ্জনক রাস্তা। যদি একসাথে দুইটা হলুদ চিহ্ন থাকে, দুইটা হলুদ চিহ্ন থাকে তাইলে বুঝবা কিটা খুবই বিপজ্জনক রাস্তা। মানে হয়েছে যে কোনো আঁকা বাঁকা রাস্তা, বিপজ্জনক যখন রাস্তাগুলো থাকে ওগুলো হলুদ চিহ্ন একটা দুইটা টান থাকে। যদি হলুদ চিহ্ন একসাথে দুইটা টান থাকে, প্রথম কথা হয়েছে কেন আপনি ওভার স্পিডে গাড়ি চালাইতে পারবেন। আঁকা বাঁকা রাস্তা থাকবে, আঁকা বাঁকা রাস্তা তো বুঝছেন, হ্যাঁ, আঁকা বাঁকা রাস্তা থাকবে। আঁকা বাঁকা রাস্তা যদি আপনার গাড়ি গতি বেশি হয় তো কিটা হইব? প্রথম দুর্ঘটনা প্রকাশেন প্রথম হিসাব করব আপনার গাড়ি উল্টে যাইব। প্রথম হিসাব করব কিটা গাড়ি উল্টে যাইব। আপনি সাইন দিয়ে আপনার গাড়ি উল্টে দেব। যদি সাইন দেখুন যদি আপনার একসাথে দুইটা হলুদ চিহ্ন, কটা চিহ্ন? দুইটা হলুদ চিহ্ন, তাহলে আপনি কিটা করবা? খুব স্পিডে চালাইবা। একবারে কোনো অবস্থায় আপনি গাড়ি গতি বাড়াইতে পারতেন না, আস্তে আস্তে গাড়ি চালাই দিবেন। যদি যখন বাম দিকে হলুদ চিহ্ন, তাও গ্যাপ গ্যাপ, তাও গ্যাপ গ্যাপ, কিন্তু ডান দিকে কোনো গ্যাপ নাই। এটা কোন দিক? ডান দিক না, এটা কোন দিক? বাম দিক। তাহলে হিসাবটা কিন্তু আমরা আগে বসলাম ওখান থেকে গ্যাপ গ্যাপ যদি রাস্তার মাঝখানে দেখেন তাহলে আপনি চাইলে লেন পরিবর্তন করতে পারবা। হ্যাঁ, কিন্তু এখানে আমরা দেখলাম একদিকে গ্যাপ, আরেক দিকে গ্যাপ নাই। কোন দিকে গ্যাপ? ডান দিকে গ্যাপ, বাম দিকে কিন্তু গ্যাপ নাই, বাম দিকে সোজাটা। তার মানে হিসাবটা বোঝা গেছে কটা রাস্তা? একটা আওয়ার একটা যাওয়ার, দুই লেনের রাস্তা। জানি যদি এইরকম যদি কোনো সাইন দেখুন তাহলে আপনি যদি ডান দিক থেকে আওয়াজ শুরু করেন তাহলে আপনার লাগি লেন পরিবর্তন করা যাইব। আপনার লাগি লেন পরিবর্তন করা কিটা করে চাইলে আপনি অন্য লেন যাইতে পারবা, ওভারটেক করতে পারবা। কিন্তু আপনি যদি বাম দিক থেকে যাওয়া শুরু করেন তাহলে আপনার লাগি লেন পরিবর্তন করা যাইতো না। এটা কিন্তু হিসাব বুঝলার কি দ্বারা? সাইন দ্বারা, কালার, রাস্তার কালার থাকে না, লাল হলুদ সবুজ ওরা থাকে। তাহলে আপনি কিটা বুঝলা? এরকম যদি গ্যাপ গ্যাপ হলুদ চিহ্ন থাকে তাহলে আপনি চাইলে আপনার গাড়িটা ওভারটেক করতে পারবা। কিন্তু আপনি যদি যাওয়ার দিকে থাকেন তাহলে আপনি চাইলেও কিন্তু ওভারটেক করতে পারতেন না। ও যে সাইনগুলো দেবা এগুলা বিশ্বের যে কোনো কাটিক পাইবা, বিশ্বের যে কোনো কাটিক আপনি ও সাইন দ্বারা বুঝতে হইব যে আপনি কোন সময় কিটা করবা, কোন সময় কিছু করা যাইতো না। সব বুঝছেন তো? মনে থাকবো তো? আচ্ছা, ওর কাছে এটা কাজ কিনা একটা নিয়ে কিটা বোঝায়? এটা তো বুঝলাম, এটাও বুঝলাম। আচ্ছা বুঝছি, ভাই কিতা বলছেন আমি বুঝছি না, আমি সব বাম দিকে হলে লেন পরিবর্তন করতে পারবো, ডান দিকে হলে লেন পরিবর্তন করতে পারবো। ডান দিকে লেন পরিবর্তন করতে পারবো, বাম দিকে লেন পরিবর্তন করতে পারবো। আমরা এর আগে ড্যাশবোর্ড বুঝাইছিলাম, আমরা বুঝলাম আজকে ক্লাসটা দেখবো আমরা সাইডটা গাড়ি চলে কটা গাড়ি চলে কটা জিনিস তার চারটা। হ্যাঁ আচ্ছা কই না আপনি কি দেখেন? বাতাস, পানি, গ্যাস বা তেল। গ্যাস বা তেল মানে হচ্ছে তেল, গ্যাস, পানি, কারেন্ট, বাতাস। ও সাইডটা কিন্তু ডিপেন্ড করে গাড়ি চলে। ধরো আপনার গাড়ি যদি তেল না থাকে গাড়ি চলবো না। ধরো আপনার বাইরে গাড়ি চালাই না, সম্পূর্ণ গাড়ি তো তেলে চলে। তেল যদি আপনার গাড়ি না থাকে গাড়ি চলবো না। গ্যাস বাংলাদেশে আপনি গ্যাসের গাড়ি চালাই না, যদি গ্যাস না থাকে গাড়ি চলবো না। এর সাথে মিশ্রণ করে পানি, কারেন্ট, বাতাস প্রত্যেকটা সাইডটা জানি। ধরো তেলের গ্যাস একটা টপিক, এরপরে হচ্ছে পানি, কারেন্ট, বাতাস। সাইডটা কারণ এক কারণ, সাইডটা কারণ। যদি আপনার গাড়ি রাস্তা নষ্ট হয়, খেয়াল করবা, যদি আপনার গাড়ি রাস্তা নষ্ট হয় তাহলে সাইডটা কারণে গাড়ি রাস্তা নষ্ট হয়। কয়টা কারণ? সাইডটা কারণ। একটা গাড়ির ইঞ্জিন থাকে না, হ্যাঁ, ইঞ্জিনের পার্ট কটা থাকে জানেন?
যেমন যে ইঞ্জিন আছে জানি একটা গাড়ির দুইটা পার্ট থাকে, একটা থাকে গিয়ার বক্সের পার্ট, একটা থাকে ইঞ্জিনের পার্ট। ইঞ্জিনের পার্ট থাকে তিনটা, শুধুমাত্র ইঞ্জিনের কটা পার্ট থাকে তিনটা। একটা প্রথমটার নাম হচ্ছে টেবিট কাভার, ও যে উপরের কাভারটা যেটা আছে এটা হয় টেবিট কাভার, নাম কিনা টেবিট কাভার। মাঝখানে যেটা আছে এটা হয় হেড, মাঝখানেটার নাম হেড। একবারের নিচে যেটা আছে এটা হয় ব্লক। তাহলে কটা পার্ট হলো? প্রথম পার্টের নাম কিনা টেবিট কাভার, এরপরে যেটা নাম হয়েছে হেড, এরপরটার নাম হয়েছে ব্লক। তাহলে একটা ইঞ্জিনের তিনটা পার্ট, আরো পার্ট তো আছে, বিভিন্ন পার্ট আছে, এটা না টোটাল পার্টটা কটা বড় বড় যে পার্ট আছে তিনটা পার্ট। হ্যাঁ, ব্লক কোনটা চিনতে ওটারে হয় ক্যারেং, এটা কিটা হয় ক্যারেং, এটার নাম কিটা ক্যারেং। এটার সাথে থাকে হেড ব্লক বলা বিভিন্ন পার্টস থাকে ওটার সাথে। আচ্ছা, প্রথম হিসাব হয়েছে আপনার গাড়ির যদি ইঞ্জিনের প্রবলেম হয়, এটার প্রবলেম ইঞ্জিনের প্রবলেম যদি হয়, আমার কথাটা বুঝলেন না, আমি বলছি সাইডটা ইঞ্জিনের গাড়ি চলে যে কোনো সময় রাস্তার রানিং অবস্থায় হোক বন্ধ অবস্থায় হোক, সাইডটা জিনিস প্রবলেম হয় যে আপনার গাড়ি রাস্তা নষ্ট হতে পারে। কয়টা প্রবলেম? সাইডটা প্রবলেম। কিন্তু আপনার গাড়ি যদি ইঞ্জিনের প্রবলেম হয়, ইঞ্জিনের প্রবলেম হলে এখন চালক বুঝবো কিনা, বা ইঞ্জিনের প্রবলেম হইয়া এখন চালক কিনা গাড়ি চালাইতে পারবো না, ইঞ্জিনের প্রবলেম লইয়া গাড়ি চালাইতে পারবা, কথা বুঝুন যেন ইঞ্জিনের প্রবলেম লইয়া গাড়ি চালাইতে পারবা, একদিন না চাইলে 1 মাসও গাড়ি চালাইতে পারবা। ইঞ্জিনের প্রবলেম একদিন হইতো না, ইঞ্জিনের যে সমস্যাটা হইব এটা একদিন হইতো না, এটা আপনার সিগনাল দিব। হ্যাঁ, সিগনাল দ্বারা আপনি যদি বুঝলা তো বুঝলা, না বুঝতে বুঝলেন। যেমন ইঞ্জিনের প্রবলেমগুলা মূলত দুইটা কারণে হয়। একটা হচ্ছে ইঞ্জিনের যে পাশ থাকে, সাইডটা পিস্টন থাকে, আমরা সাইডটা পিস্টন দেখছিলাম আজকে, সাইডটা পিস্টন ওরকম সাইডটা প্লাগ থাকে গাড়ির ভিতরে, হতে পারে 1 2 3 সাইড, এটার নাম কিটা প্লাগ বা আমরা কই পিস্টন। হ্যাঁ, সাইডটা পিস্টন থাকে গাড়ি, যখন সাইডটা, এটার নাম কিন্তু পিস্টন, এটার সাথে লাগাইলে আছে কিছু রিং, এটার নাম কিটা রিং আছে না নেই, তাহলে এটা পুরোটার নাম হইব রিং পিস্টন। কিটা পিস্টন? রিং পিস্টন। যখন আপনার গাড়ি ইঞ্জিন অয়েল বেশি খাওয়া শুরু করবো, প্রতিদিন আধা লিটার 1 লিটার ওরকম যখন ইঞ্জিনের খাওয়া শুরু করবো, তার মানে বুঝতেই হবে আপনার ইঞ্জিন দুর্বল, ইঞ্জিন দুর্বল হয়ে যাক ধীরে ধীরে। ইঞ্জিন দুর্বল হয়ে গেছে মানে প্রতিদিন 1 লিটার করে মোবিল খান, যেখানেও প্রতিদিন 100 গ্রাম খাওয়ার কথা না, 100 গ্রাম মানে অল্প মোবিল, 100 গ্রামও খাওয়ার কথা না, এখানে প্রতিদিন কয় লিটার খান? 1 লিটার খান, তার মানে আপনার গাড়ির ইঞ্জিন অয়েল বেশি খান। যদি যখন আপনার গাড়ির ইঞ্জিন অয়েল মোবিলটা বেশি লাগে, আজকে যারা দ্বিতীয় ক্লাস তারা গিয়ে 3 নম্বর ক্লাস ওয়ার্কশপে যাবে। যেমন এটার নাম হচ্ছে রিং, আর পুরাটার নাম হচ্ছে কিটা রিং পিস্টন। আপনার গাড়ি সবসময় ওরকম ভাবে, যে কোনো গাড়ি হোক ওরকম ভাবে রিং লাগাই থাকে। যখন আপনার গাড়ি দুর্বল হয়ে যায় বা লং টাইম থাকে যায় গাড়িগুলো, তখন আপনার গাড়ি ইঞ্জিনের ওই যে পিস্টনগুলো আছে, রিং পিস্টন যেগুলো আছে, ওগুলো সাইজটা একটু বড় হয়ে যায়, হয়তো এটা বড় হয়ে গেছে। তখন আপনার গাড়ি যখন পিস্টনটা খেলায়, তখন এই রিং যখন ছাড়ি দেয়, গ্যাপ হয়ে যায়, এই গ্যাপের কারণে আপনার গাড়ি মোবিলটা বেশি খায়, বুঝতেই হবে আপনার গাড়ি দুর্বল হয়ে যায়। আপনার গাড়ি কিটা হয়েছে? পিস্টনগুলা দুর্বল হয়ে গেছে বা রিংগুলা দুর্বল হয়ে গেছে, আপনি এটারে আবার নতুন করে রিপেয়ারিং করতে হবে। আপনি চাইলে এই অবস্থায় 1 মাস গাড়ি চালাইতে পারবেন, কিন্তু এখানে যেটা খেয়াল করতে হইব, কোনো অবস্থায় যেন মোবিল না কমে, কোনো অবস্থায় যেন মোবিল না কমে। যদি কোনো অবস্থায় মোবিল কমে যায়, তাহলে আপনার গাড়ি ইঞ্জিন সিজ হইব, সহজ হিসাব কি হইব সিজ হইব। বেশি টাকা যাইতে নয়, একটু ভালো কোয়ালিটির গাড়ি যদি হয় 1 লাখ টাকা যাইবে রিপেয়ারিং করতে, বেশি টাকা কিন্তু যাইতে নয়। কিন্তু এখানে কিটা করা যেত না, মোবিল কম রাখা যেত না, চাইলে আপনি কেন মোবিল পুরাইয়া আর 1 মাস চালাইতে পারেন, এটা ইঞ্জিনের প্রবলেম। 2 নম্বর হচ্ছে ইঞ্জিনের তরল জাতীয় একটা তেল থাকে, যেটা আমরা কই ইঞ্জিন দিয়ে গ্যাস মারে। হ্যাঁ, এরকম যদি গ্যাসটা মারে, তাহলে আপনার ওই যে টেবিট কাভার আছে, ওই সাইডে আপনার মোবিলগুলো ভরে দিবে, মোবিলগুলো বললে বুঝতে হবে আপনার গাড়ি কিটা পারে ইঞ্জিন দিয়ে গ্যাস মারে। আর কালারটা থাকবো হলুদ, কালারটা থাকবো হলুদ, তখন আপনি বুঝতে হবে আপনার গাড়ি কিটা পারেন ইঞ্জিন দুর্বল হয়ে যাবে। তো 2টা কারণ হয়েছে ইঞ্জিন দুর্বল হয়ে যাবে। এই 2টা কারণ দেখে আপনি চালাইতে পারেন না, আপনি চাইলে মোবিল ফুরাইয়া চালাইতে পারবেন, ঠিক আছে না? কিন্তু আপনার গাড়ি যদি কারেন্ট না মারে, গাড়ি স্টার্ট হইতে না। হ্যাঁ, আপনার গাড়ি যদি ফ্যান না চলে, গাড়ি ইঞ্জিন দিব, বিভিন্ন প্রবলেম দেখা দিবে, তাহলে গাড়ি চলে কটা জায়গায়? 6টা, তেল বা গ্যাস যে কোনো একটা, এরপরে হচ্ছে পানি, কারেন্ট, বাতাস। আমরা পানির হিসাবটা বুঝছিলাম এর আগের সপ্তাহে রেডিওটা দিয়া। হ্যাঁ, আচ্ছা,
এটা পার্টসটার নাম হচ্ছে রেডিয়েটর। ঠিক আপনার গাড়িতে ওরকম একটা পার্টস আছে, ঠিক ইঞ্জিন বনেট খোলার সাথে সাথে এই পার্টটার সামনে থাকে। এটা মূল নাম হচ্ছে রেডিয়েটর, এটার নাম মূল নাম রেডিয়েটর। এটার সাথে একটা ফ্যান থাকে, এটার সাথে একটা ফ্যান থাকে, এটা বলে রেডিয়েটর ফ্যান। এখানে একটা ক্যাপ থাকে, এটার নাম হচ্ছে রেডিয়েটর ক্যাপ। তাহলে এটার নাম কি নাম? রেডিয়েটর। এটার নাম হচ্ছে ফ্যান, আর এখানে যে রেডিয়েটর ক্যাপ। আর এটার ভিতরে যেটা থাকে পানি, এটার ভিতরে থাকবো কিনা পানি। আপনার গাড়ির যে ইঞ্জিন ঠান্ডা হইতে হইব, হ্যাঁ। আর ই পাম্পের একটা নাম কইছিলাম দেশে সপ্তাহ, সে বইটার মাথায় একটা মিষ্টি দিয়ে পানি হবে। ই পাম্পের নাম কইছিলাম 2 নম্বর যারা ক্লাস করছিল তারা, এর নাম হচ্ছে ওয়াটার পাম্প। এর নাম কি না? ওয়াটার পাম্প। খেয়াল করার জন্য ওই যে আমরা পানি এটার ভিতরে যে আছে, এটার ভিতরে টোটাল 3.5 লিটার পানি আছে। কয় লিটার? 3.5 লিটার পানি আর ওটার ভিতরে সারাদিন গাড়ি চালাইবার পরে আধা লিটার 1 লিটার করতে পারে। কোনো কোনো গাড়ি হয়তো কমেও বলা কোয়ালিটি গাড়ি, কিন্তু এখানে যদি পানি দ্রুত সময় কমে যায়, ওই যে আমরা বলছিলাম ইঞ্জিন হিট হওয়ার কারণ কটা? 4টা। ইঞ্জিন হিট হওয়ার কারণ শুধুমাত্র ওটার সাবজেক্ট ধরিয়া কিন্তু ইঞ্জিন হিট হইবে। আর একটা গাড়ি যদি ইঞ্জিন হিট হয়ে যায়, টেম্পারেচার মিটার যদি বেশি হয়ে যায়, আচ্ছা ইঞ্জিন হিট মিটার কটা কিটা কিটা দেখা যায় আপনি? সি মানে কিটা? যেমন এটাই সে ড্যাশবোর্ড, আপনারা যে গাড়ি চালায় এটা ঠিক হচ্ছে ওটা। আপনারা দেখুন না ড্যাশবোর্ড কত বড়, ড্রাইভারের সিট লইয়া সহ ড্রাইভিং সাথে সাথে যে প্যাসেঞ্জার সিট দেখো ওটা লইয়া ড্যাশবোর্ড না। ড্যাশবোর্ডটা ঠিক স্টাইরিং গোলাকার যেখানে আছে, এর পাকটা যেখানে থাকে এটার নাম কিটা? ড্যাশবোর্ড। আর এটার কয় ড্যাশবোর্ড? এখানে দেখুন জন্য লেখা আছে CH, এখানে লেখা আছে টেম্পারেচার, লেখা আছে নি? হ্যাঁ, এটা মানে কিটা? এটা হিট মিটার। গাড়ির টেম্পারেচার যে ইঞ্জিনের যে টেম্পারেচারটা ওভার যেন না হয়, এটা ও হিট মিটার দ্বারা বোঝা। সিট যদি দেখে দিলে আপনার গাড়ি কিটা আছে? কুল আছে, ইঞ্জিন নর্মাল আছে। যদি আপনার গাড়ি এইটা উঠে যায় তাহলে বুঝতে হবে আপনার গাড়ি ইঞ্জিন হিট হয়। খেয়াল করবা কিলা বুঝবা যে আপনার গাড়ি ওভার হিট হয় কিনা। আপনার গাড়ি চলে তো, গাড়ি তো চলে, রাস্তা চললে তো ইঞ্জিন গরম হয়। আস্তা দিন গাড়ি চললে ওভার ইঞ্জিন গরম হইতো না যদি কোনো প্রবলেম না থাকে। আপনার গাড়ি আস্তা দিন চলার পরে এই খাটাটা ধীরে ধীরে মাঝখান বরাবর থাকবে, এই খাটাটা মাঝখান বরাবর থাকবো। এর লাগি হিট মিটারও ফলো করতে হইব 1 মিনিটে কমপক্ষে 15 বার। 1 মিনিটে 15 বার, 1 মিনিটে কমপক্ষে 15 বার মানে ফলো করতে হইব হিট মিটার। তখন আপনার খাটাটা যদি সিট পর্যন্ত থাকে তাহলে কিটা আছে? কুল আছে। খেয়াল করে যান আপনার এই খাটাটা আস্তে আস্তে উপর দিকে উঠছে, মাঝখান বরাবর আছে, তার মানেও আপনার গাড়ি কুল আছে। যদি দেখুন এটা মাঝখান থেকে উপর দিকে বেশি উঠা শুরু হয়েছে তাইলে বুঝবো আপনার গাড়ি ইঞ্জিন ওভারহিট হয়। ইঞ্জিন ওভারহিট হয়। আর ইঞ্জিন ওভারহিট হইতে কটা কারণ? 4টা। এই 4টা কারণ ছাড়া কোনো কারণ নেই ইঞ্জিন ওভারহিট হওয়ার। প্রথম কারণ হচ্ছে আপনার গাড়ি যদি রেডিয়েটর ফ্যান না চলে তাহলে ইঞ্জিন হিট হইবে। 2 নম্বরে হচ্ছে একটা গাড়ি বেল থাকে যেটার নাম হচ্ছে ইঞ্জিন বেল। ইঞ্জিন বেল যদি ছিঁড়ে যায় গাড়ি ইঞ্জিন হিট হইবে। যদি আপনার রেডিয়েটরে পানি না থাকে ইঞ্জিন হিট হইবে। কোনো কোনো একটা হিট হয়, কন্টিনিউয়াস একটা হিট হয়। এটা হচ্ছে ও যে জালিগুলো জাম থাকে, জাম থাকার কারণে কিটা ঘন ঘন হিট হয় কন্টিনিউ। আপনার গাড়ি যদি ঘন ঘন ইঞ্জিন হিট হয় যে এফেক্টটা পড়বো গিয়া আপনার গাড়ি, এটা পড়বো গিয়া এটার নাম কিটা বলছিলাম? ভেরি গুড, এটার নাম হচ্ছে হেড গ্যাসকেট। কেবিট কভার বুঝলাম না। আর হেড কেবিট কভার হচ্ছে উপরটা আর হেড হচ্ছে ওটা, একদিক মাঝখানেও আছে ওটা আমারটা, এটা কিটা হয়? গ্যাসকেট। এটার নাম হচ্ছে হেড গ্যাসকেট। গাড়ি ইঞ্জিনের যে তাপমাত্রা যে থাকে, গরম যে তাপমাত্রা থাকে, এটার জন্য বাইরের দিকে না বাইরিয়া ওটা হচ্ছে হেড গ্যাসকেটের কাজ। হয়তো এখানে কয়টা ছিদ্র আছে না, একটা দিয়া পানি সাপ্লাই করতে হয়, একটা দিয়া মোবিল সাপ্লাই করতে হয় ইঞ্জিনের ভিতরে। আর এই হেড গ্যাসকেটটা তখন দুর্বল হয়ে যায় যখন আপনার গাড়িটা ইঞ্জিন ঘন ঘন যখন হিট হয়ে যায়। হ্যাঁ, ঘন ঘন হিট হওয়ার কারণ কি তা জানি? ঘন ঘন হিট হওয়ার কারণ একমাত্র রেডিয়েটর। তখন হ্যাঁ, তখন ধরো আপনার গাড়ি রেডিয়েটরটা লং টাইম ধরে রয়েছে, অনেকদিন ধরে আপনি এটা পরিষ্কার করেন না, জাম হয়ে গেছে। ওর জাম কোন পানি দিয়ে জানেননি? আয়রন, আমরা আয়রনটা যেটা পানি আছে না, এই পানি দ্বারা আমরা কি হয় রেডিয়েটর যারা জাম হয়ে যায়। এর থেকে আলাদা একটা পানির নাম বুঝলাম, যেন রেডিয়েটর যেন জাম না হয়, এটা থেকে আলাদা একটা পানি দিত। এটার নাম কিটা বুঝলাম? কুলেন্ট। এটার নাম কিটা বুঝলাম? কুলেন্ট। আমরা তো নর্মাল যে পানি ভরি এগুলো তো সাদা। রেডিয়েটর লাগি যে রেডিয়েটর জালিটা বা ইঞ্জিনের তাপমাত্রা যত কম থাকে, এটা লাগে আরেকটা পানি আছে, এটার নাম হচ্ছে কুলেন্ট। এটা 2টা কালার থাকতে পারে, একটা নীল আর একটা সবুজ বা লালও থাকতে পারে। ঠিক আছে, যদি যখন আপনার গাড়ি রেডিয়েটরের ভিতরে লাল পানি তাহলে বুঝবো এটা কুলেন্ট, আলাদা একটা পানি। এই
পানিটা খাস হয়েছে শুধুমাত্র রেডিয়েটর জালিটারে ক্লিয়ার করিয়া দাও। রেডিয়েটর জালিটারে ক্লিয়ার করে দাও। এই রেডিয়েটর লাগি কি দাও জানেন আপনার গাড়ি আগুন ধরে যাবে। এই জামার কারণে আপনার গাড়ি আগুন ধরে যাবে। এখন আগুন ধরতে হলে তো আপনি বুঝতেই বা বুঝার হিসাব কই, বুঝার হিসাব হচ্ছে ড্যাশবোর্ড। হ্যাঁ, কোনো যদি আপনার গাড়ি ইঞ্জিন হিট হয় কম আজকাল বরাবর থাকবে, কিন্তু উপর দিকে উঠতো না। যদি যখন আপনার গাড়ি উপর দিকে উঠছে তখন ড্যাশবোর্ডে ওই যে টেম্পারেচারের উপরে যে সাইনটা আছে, টেম্পারেচারের উপরে যে সাইনটা আছে এটা ড্যাশবোর্ডে লালভাবে শো করবে। লাল মানে তো বিপজ্জনক সংকেত। আর আপনার কাজ হচ্ছে যদি লালভাবে শো করে বা আপনি যদি দেখুন এটা উপর দিকে উঠে গেছে, তাহলে আপনার কাজ কিটা? প্রথম কাজ হচ্ছে আপনার গাড়ির না চালানি। আর কিটা লাগে ইঞ্জিন গরম হিট হয়েছে এটা দেখা। কারণ কয়টা? সাইডটা, যে কোনো একটা কারণ হইতে পারে। কারণ আপনার গাড়ি ইঞ্জিন হিট হয়েছে, ইঞ্জিন ওয়াটার সাথে আপনি বনেট খুলিয়া ওটা খুলিয়েছে, ওটা কিটা এটার নাম। এইটার ভিত্তিতে কতটুকু ঠান্ডা পানি থাকে? ঠান্ডা পানি কতটুকু থাকে? এক্সাম্পল এটার ভিত্তিতে কতটুকু গরম পানি থাকে খেয়াল করবা। আপনারা বাসার পানি উত্তর নেন চুলার কত সময় লাগে? 10 মিনিট। এই পানি কিন্তু তারপরে হাত ধোয়া যায় না আর শরীরে টানা যায় না। স্টার্ট হওয়ার কয়েক মিনিট পরে তার চেয়ে 4 গুণ গরম পানি এটার ভিতরে উৎপাদন হয়। 4 গুণ গরম পানি, খুব ঠান্ডা। বলছে আপনার গাড়ি ইঞ্জিন হিট হয়েছে, ইঞ্জিন তো হিট হয়েছে, আপনি ইয়াও হুশ করে এটা খুলে দিবেন না খেয়ে। এটা 4 গুণ গরম পানি যেটা আছে আপনার শরীরে এফেক্ট করবে। এটা ফুল পানি না। যখন আপনার গাড়ি যে কোনো কারণে ইঞ্জিন হিট হোক, আপনি তারে 10-15 মিনিট সময় প্রয়োগ করতে হবে। যদি ইঞ্জিনটা ঠান্ডা হয়, যখন গরম পানিটা যখন নিচের থেকে যাইতে পারে ওই সময়টা দিবা দিয়া তারপরে আপনার দেখবেন ফ্যান চলে নি, পানি আছে নি, মনে রাখবা পানিটা তখন কমবো যখন ইঞ্জিন উপরে প্রেশার পড়বে। আর ইঞ্জিন উপরে তখন প্রেশার পড়বে যখন ইঞ্জিন হিট হইবে। ঠিক আছে না? এখন যদি ফ্যান যদি না চলে তখন তো ইঞ্জিন হিট হইব। চুলার পানি থাকলে বাড়ে না কমে? বাড়ে। চুলার পানি থাকলে কমে, এটা কিন্তু বাড়ে না। ঠিক আছে না? তাহলে হিসাবটা করতে হবে পানি 4 গুণ গরম পানি যদি উৎপাদন হয় তাহলে হিসাবটা তার কমার পরিমাণও কিন্তু 4 গুণ থাকবে। এর লাগি রেডিয়েটর খুব কেয়ারফুল বা ইঞ্জিন হিট মিটার খুব কেয়ারফুলভাবে ফলো করতে হবে। এটার নাম তো মনে থাকবো। ওটার নাম কিটা? এটার সাথে লাগাই কিটা থাকে? রেডিয়েটর। এর সাথে মুখটা থাকে ক্যাপ। ওটার নাম ওয়াটার পাম্প। ও পাম্পের কাজ কিটা? আপনি খালি পানি ডালটা আর ঠান্ডা হয়ে গেলে হিসাব নেওয়া না। ফ্যান আর পাম্পের সাহায্যে এই পাম্পের কাজ হচ্ছে ওই যে পানিটারে সাকিয়ে দেওয়া। পানি যে আপনি ঠান্ডা পানির ভিতরে ময়লা থাকতে পারে, জীবাণু থাকতে পারে, এই ওয়াটার পাম্পের কাজ হচ্ছে কিটা? পানিটারে সাপ্লাই করিয়া ইজিলি কনভার্ট করে। হ্যাঁ, বিভিন্ন পাইপ থাকে এগুলো আমরা ওয়ার্কশপ গিয়ে দেখি। খালি যে পানি ডালটা ইঞ্জিনও গেল গিলা না, 8-7-8টা পাইপ থাকে যেগুলো কিটা করে ইঞ্জিনের ভিতরে সাপ্লাই করে পানি। কথা বুঝছেন তো? তাহলে এটার নাম কিটা? ওয়াটার পাম্প। এটা যদি নষ্ট হয়ে যায় আপনি কিলা বুঝবেন। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কিলা বুঝবেন। পাম্প নষ্ট হয় না, মোটর জ্বলে না, পাম্পও কিন্তু নষ্ট হইতে পারে, জ্বলতে পারে। ওয়াটার পাম্প যদি গাড়ি নষ্ট হয়ে যায়, একজন চালক নিউ যদি হয় বুঝতে পারবেন। প্রথমত হিসাব হয়েছে আপনার গাড়ি কতদিন পর্যন্ত, আজকে পর্যন্ত আপনার গাড়ি স্মুথলি একটা চাউন আসবে, এক্সট্রা দিলে স্মুথলি চাউন হইবে। হ্যাঁ, যদি ওয়াটার পাম্প কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা কোনো প্রবলেম দেখা দেয়, আপনি এক্সট্রা চাপ দেওয়ার সাথে গড় মানে মনে হইবে আপনার সপ্তাহ ভাঙ্গিয়া পড়ে যায়। ওয়াটার পাম্প যখন নষ্ট হয়ে যাব তখন আপনি যদি এক্সট্রা যখন দিবা, এক্সট্রা দিলে তো পানিটা সার্কুলার করে শাখার কথা তার, তখন কিন্তু শাকতে পারতো না। গাধা মানে কিন্তু গড় একটা শব্দ, মানে আপনার মধ্যে মনে হইব যে আপনার গাড়ি একটা শব্দ সমস্যা হয়েছে, গাড়ি লাগিয়ে ভাঙ্গিয়া পড়ে যায়। আপনি সহজে বুঝতে হইব যদি এক্সট্রা চাপ দেওয়ার পরে শব্দটা প্রয়োগটা বেশি হয়, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন আপনার কি হয়েছে ওয়াটার পাম্প। রেডিয়েটর যে পাম্পটা থাকে এটার নাম কিটা? ওয়াটার পাম্প। এটা যদি যায় কি তাহলে আপনি কিটা বুঝবেন আপনার ওয়াটার পাম্প নষ্ট হয়ে গেছে, ওয়াটার পাম্প ফাটাই দেবে। ঠিক আছে না? এটা নিজে বুঝতে হইবে। মনে থাকবো তো? রেডিয়েটর কারণ কটা? প্রথম কারণ প্রথম কারণ হচ্ছে রেডিয়েটর ফ্যান না আসে। আর কোনো কারণ ফ্যান আপনার নাও চলতে পারে, ফ্যান না আসার বহুত কারণ থাকতে পারে। আপনার ফ্যানও যদি মোটর নষ্ট হয়ে যায় তাহলে ফ্যান চলতো না, যেটা নাম হচ্ছে ফ্যান মোটর যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ফ্যান চলতো না। হ্যাঁ, যদি আপনার ইলেকট্রিক্যাল ফ্যানের একটা রিলে থাকে যেটা ইলেকট্রিক্যাল সাপ্লাই করে, এটা ফ্যানের রিলে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ফ্যান চলতো না। বিভিন্ন সমস্যা থাকতে পারে। ইলেকট্রিক্যাল হিসাব করতে পারবো ফ্যান তো কারেন্টের সাথে চলে, আর কারেন্টের বিভিন্ন প্রবলেম থাকতে পারে। ঠিক আছে? ড্যাশবোর্ডও যে বাতিগুলা ফলো করিয়া আপনি গাড়ি চালাই দিব, ড্যাশবোর্ডও যে বাতিগুলা আপনি ফলো করিয়া
গাড়ি চালাই দিব আর যে বাতিগুলা জ্বললে ড্যাশবোর্ড শু করলে এটা মস্তই বা বিপজ্জনক সেটা বাতি বা সিগন্যাল খেয়াল করবে আপনি যখন গাড়ি স্টার্টে বিভিন্ন লাল বাতি শু করে বা বিভিন্ন বাতি শু করে হ্যাঁ সব বাতিগুলো স্টার্ট দেওয়ার পরে নিভি যায় না স্টার্ট হওয়ার পরে যদি কোনো বাতি যেমন একটা বাতি 2 3 সাইড বা সাইডটা বাতি আসতে বোঝায় সর্বপ্রথম হয়েছে এটার নাম হচ্ছে টেম্পারেচার বাতি ওই যে আমি দেখাইছিলাম হিট মিটার আমি দেখাইছিলাম আর ড্যাশবোর্ডও ওই যে বাতিটা ওই যে টেম্পারেচার সাইন ওটা আছে না নেই অন্য আছে যদি আপনার গাড়ি ইঞ্জিন ওভারহিট হয় এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির যে গাড়িগুলো থাকবো অত কিছু থাকতো না যখন আপনার গাড়ি ইঞ্জিন ফুল থাকবো এই বাতিটা ড্যাশবোর্ডও হলুদভাবে জ্বলবো ড্যাশবোর্ডও হলুদভাবে জ্বলবো যখন এই বাতিটা লালভাবে শুরু করবো বুঝবো আপনার গাড়ি ইঞ্জিন হিট হবে একটু ভালো গাড়ি হাইব্রিড যে গাড়িগুলো থাকে এগুলো এইরকম সাইন থাকবে এই সাইনটা থাকার কারণ হয়েছে আপনার গাড়ি হলুদভাবে শুরু করলে কিতা বুঝবা ইঞ্জিন কুল আছে আর এই সাইডের সাথে সাথে যদি লাল হয়ে যায় তাহলে বুঝবা ইঞ্জিন হট কোনো কারণে হট তাহলে এই সাইড আর এই সাইড তো সমান এই সাইড আছে না এই ভিতরে এই সাইড সব এই সাইডটা ব্যাটারিটা এই সাইডটা হয়েছে যখন আপনার গাড়ির ড্যাশবোর্ডও ও বাতিগুলো কিন্তু জ্বলে ইঞ্জিন দেওয়ার পরে হ্যাঁ জ্বলার পরে আপনার স্টার্ট হওয়ার পরে সব বাতিগুলো নিভে যায় যদি এই সাইডটা আপনার ড্যাশবোর্ডও রানিং অবস্থায় জ্বলে কোন অবস্থায় রানিং অবস্থায় তাইলে বুঝতে হবে আপনার গাড়ি ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম আছে আর ইলেকট্রিক্যাল প্রবলেম কিন্তু দুইটা দ্বারা হতে পারে একটা দ্বারা হয় ব্যাটারি থাকে দুইটা কোয়ালিটি দুই প্রকার আর কি একটা দেখে ড্রাই ব্যাটারি আর একটা দেখে পানি ব্যাটারি হ্যাঁ যদি আপনার বাড়ির কোনো ব্যাটারি যদি কোনো প্রবলেম হয় আর আরেকটা দেখে আর এটা দেখো চার্জিং ডায়নামা এটার নাম কি দা চার্জিং ডায়নামা খেয়াল করে দিল ব্যাটারি কাজ হচ্ছে কারেন্ট উৎপাদন করা গাড়ির ক্ষেত্রে ব্যাটারি কাজ কি দা কারেন্ট উৎপাদন করা গাড়ির ক্ষেত্রে আর চার্জিং ডায়নামার কাজ হচ্ছে কারেন্ট সাপ্লাই করা সাপ্লাই তার উৎপাদনে যদি কোনো সমস্যা দেখা যায় হ্যাঁ তাহলে ড্যাশবোর্ডও আপনার সাথে সাথে ব্যাটারি সাইন শুরু করবে হ্যাঁ ব্যাটারি সাইন যদি আপনার শুরু করে সহজ হিসাব হচ্ছে আপনার তো কিছু বোঝার দরকার নাই কে সাপ্লাই করে কে উৎপাদন করে অত কিছু বোঝার দরকার নাই যদি দেখুন ড্যাশবোর্ডও আপনার ব্যাটারি লাইন সাইনটা শুরু করছে প্রথম হিসাব হচ্ছে আপনার ইয়ে করবো সংকেত দিব জ্বলবো নিবো তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনো একটা প্রবলেম আছে আপনার গাড়ি যদি আপনার জ্বলার নিবা অবস্থা যদি দেখেন তাহলে আপনি কী করতেন দ্রুত সময় ওয়ার্কশপে গিয়া বা ইলেকট্রিক যে মিস্ত্রি আছে তার সাথে এটা পরামর্শ করা যদি দেখুন ড্যাশবোর্ডও এই সাইনটা জ্বলন্ত অবস্থায় আছে নিবেন না তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে এটা করা যেত না প্রথম কাজ স্টার্ট বন্ধ করা যেত না প্রথম কাজ কিনা স্টার্ট বন্ধ করা যেত না যদি আপনি স্টার্ট বন্ধ করেন এই গাড়ি আর স্টার্ট হইত না কারণ হচ্ছে ব্যাটারি তো চার্জ পান না ব্যাটারি বা ইলেকট্রিক্যাল কারেন্ট পান না যার কারণে ব্যাটারি দুর্বল হয়ে যাবে ব্যাটারি যদি দুর্বল হয়ে যায় বা ব্যাটারি যদি চার্জ পায় না তখন এই সাইডটা ড্যাশবোর্ডও ব্যাটারি সাইড শুরু করবে আপনি যদি স্টার্ট বন্ধ করে নেয় তাই গাড়ির ব্যাটারি ডাউন হয়ে যাবে আর ব্যাটারি ডাউন হয়ে গেলে আপনার গাড়ি যত দামি গাড়ি হোক স্টার্ট হয়ে যাবে এই ক্ষেত্রে আপনার যতক্ষণ আপনার আশেপাশে কোনো ইঞ্জিনিয়ার আছে যত তাড়াতাড়ি সম্ভব তার ওখানে যাওয়া তখন এখানেও সমস্যা থাকতে পারে যেমন এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে চার্জিং ডায়নামা এখানে চার্জিং ডায়নামার হোল্ডার আছে দাঁত আছে ব্রাশ আছে বিভিন্ন পার্টস আছে অনেকটা পার্টস যদি যেমন এটা দাঁত এটা যদি হয়ে যায় হ্যাঁ তাহলে আপনার ড্যাশবোর্ডে কিন্তু ব্যাটারি সাইন জ্বলবে আপনি তো আগে শিওর হইতে পারতেন আপনি আগে শিওর হইতে পারবেন শিওর হয়ে দিলে আপনি কিতা করতে হইব আপনি ওয়ার্কশপে লইয়া যাইতে হইব পরে কিতা করবো সেটা আর আপনার গাড়ি যদি রাস্তাতে গাড়ি লেগে আটকে যাইতে হইব না এর লাগে যখন ড্যাশবোর্ডও লাল বা বেটা শুরু করবো তাও শুধুমাত্র ব্যাটারি চাই ও যেরকম সাইন দেখাই দিলাম আপনারা প্রত্যেকটা গাড়ি এতে দামি গাড়ি হোক কম দামি গাড়ি হোক প্রত্যেকটা গাড়ি এই সাইনগুলো আপনার কথা বোঝা গেছে দুর্গা বিসমিল্লাহ রেজিস করে বাঙালি মার্কা যে গাড়িগুলো আছে ওগুলো তো সাইনগুলো আছে কথা বুঝছো নি তাহলে আপনি হিসাব করতে হইব এই যে সাইন যদি জ্বলন্ত অবস্থায় থাকে ড্যাশবোর্ডে শুরু করে হ্যাঁ তাহলে আপনি কিনা বুঝবা ইলেকট্রিক্যাল প্রবলেম আপনার গাড়ির যে কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম এতে ব্যাটারির থেকে হইতে পারে বা চার্জিং এর থেকে হইতে পারে যে কোনো জিনিস থেকে হইতে পারে তাহলে আপনার প্রথম কাজ কিনা না করা স্টার্ট বন্ধ না করা যত দ্রুত সম্ভব হয়ে যাওয়া ইঞ্জিনিয়ার বা ওয়ার্কশপে হতে যাওয়া 3 নাম্বার এটা হয় ফুয়েল সাইন এটা কিটা হয় ফুয়েল সাইন মানে হচ্ছে মোবিলর সাইন ইঞ্জিনের মধ্যে মোবিল থাকে যেটা মোবিল দেয় জানি আমরা মোবিলের কাজ কিনা আমি মোটরসাইকেল ফেসালাই যায় পুরা মোটরসাইকেল
আচ্ছা মোবিল যখন ইঞ্জিনও থাকে না তখন ইঞ্জিনের চাউলগুলো স্মুথ থাকে না সুন্দর থাকে। প্রথমত যে মোবিলের কাজ কিটা, মোবিলের কাজ হচ্ছে ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলো থাকে, ইঞ্জিনের ভিতরে বিভিন্ন পার্টস থাকে, এর ভিতরে পিস্টন আছে, যেমন ওই যে পিস্টন ওটা আছে, হ্যাঁ ওরকম ভাবে 6টা পিস্টন থাকে না গাড়ি, 6টা প্লাগ মানে 6টা পিস্টন, পিস্টনগুলো স্মুথ রাখা, পিস্টনের সাথে বিভিন্ন পার্টস থাকে, ব্লকার থাকে, বিভিন্ন পার্টস থাকে, এগুলো কি রাখা স্মুথ রাখা, এটা কার কাজ? মোবিলের কাজ। ইঞ্জিন অয়েলের কাজ হচ্ছে ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলো থাকো ওগুলো কি রাখা সচেতন রাখা, হ্যাঁ নর্মাল করিয়া ইঞ্জিনে রাখা। যখনই আপনার গাড়ির ইঞ্জিন অয়েল কম হয়ে যাবে, ফর এক্সাম্পল আপনার গাড়ির একটা গাড়ির 6 লিটার মোবিল থাকে, তার যদিও কোনো গাড়ি যদি হয় তাহলে এটার ভিতরে 3.5 লিটার মোবিল থাকে, পুরো ট্যাঙ্কি থাকে 4 লিটার, 6 লিটার ট্যাঙ্কি 4 লিটার, কিন্তু আপনার গাড়িতে 8 লিটার, 3 থেকে 3.5 লিটার, 3 থেকে 3.5 লিটার। যদি আপনার গাড়ির কোনো প্রবলেম না থাকে, ওই যে বলছিলাম আপনার যদি পিস্টন দুর্বল হয়ে যায় তখন তো আপনার প্রতিদিন 1 লিটার মোবিল থাকবে, এরকম যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনার গাড়ি মোবিল কমতো না, প্রতিদিন কমতো না, 2-3 দিন 4 দিন পরে 100 গ্রাম মোবিল কমতে পারে যদি আপনার গাড়ি ফ্রেশ